নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। মুখোশধারীর হাতে রক্তাক্ত তলোয়ার দেখে চন্দ্রাবতী এক পলকের জন্য চমকে উঠল। পর মুহূর্তেই নিজের তরবারি তুলে ধরে বলল, মিথ্যে বলছো তুমি। সুমন্ত একজন বীর যোদ্ধা। তোমার মতো ভাড়া করা হত্যাকারীর হাতে ও কখনোই মরতে পারে না। তোমাকে ওই মোহিনীই পাঠিয়েছে না আমার পিছনে, আমাকে মারার জন্য। কিন্তু ওর মতো তুমিও মূর্খ। এ কথা বলেই চন্দ্রাবতী ওই মুখোশধারীর উপরে তলোয়ার দিয়ে হামলা করতে চাইল, কিন্তু পর মুহূর্তেই মুখোশধারী স্ফূর্তির সঙ্গে তলোয়ার চালালো আর চন্দ্রাবতীর তলোয়ার ভেঙে দু টুকরো হয়ে মাটিতে পড়ে গেল। চন্দ্রাবতী একেবারে বেসামাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুখোশধারী দ্বিতীয়বার তলোয়ার চালালো, আর ওর তলোয়ার চন্দ্রাবতীর গলার মাঝ বরাবর ছিল, কিন্তু চন্দ্রাবতী নিচু হয়ে ঝুঁকে নিজেকে রক্ষা করল আর পুরো শক্তি দিয়ে একটা ঘুষি মুখোশধারীর মুখে মারল, যার ফলে ওর মুখ থেকে মুখোশ খুলে গেল। চন্দ্রাবতী সময় নষ্ট না করে ওর মুখে একটা ওষুধের বড়ি ঢুকিয়ে দিল। মুখোশধারী হড়বড় করে ওটা গিলে ফেলল আর জোরে জোরে কাশতে লাগলো। এখন শুধু 10 দিন বাকি আছে তোমার কাছে। চন্দ্রাবতী ওর হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে বলল, এখন তোমাকে শুধু আমিই বাঁচাতে পারি। এখন সিদ্ধান্ত তোমায় নিতে হবে, প্রাণ চাই নাকি মৃত্যু। মুখোশধারী কাশতে কাশতে বলল, এটা কি খাইয়ে দিলে তুমি আমাকে? তোমাকে আমি ছাড়বো না। তলোয়ার ছাড়াও তোমার প্রাণ নিতে পারি আমি। রাগে চিৎকার করে মুখোশধারী চন্দ্রাবতীর উপরে ঝাঁপিয়ে পড়ল। চন্দ্রাবতী দ্রুত তলোয়ার তুলে বলল, বোকামি করো না। ক্ষতিকারক বিষ দিয়েছি আমি তোমাকে, যার ওষুধ শুধু আমার কাছেই আছে। যদি আমি মরে যাই, তুমিও ছটফট করে মরে যাবে। মুখোশধারী চুপ করে দাঁড়িয়ে পড়ল। চন্দ্রাবতী নিচে পড়ে থাকা মশাল তুলে ওর মুখ দেখল। বেশ বলিষ্ঠ চেহারা, মাথায় লম্বা পাগড়ি, মুখে বড় বড় গোঁফ দাড়ি, কানে বড় বড় কুণ্ডল। ওই লোকটা খুব মন দিয়ে চন্দ্রাবতীকে দেখছিল। এই 10 দিনের সময় আমাকে কেন দিলে? ও চন্দ্রাবতীকে জিজ্ঞাসা করল। একেবারেই তুমি আমাকে শেষ করে দিলে না কেন? চন্দ্রাবতী রেগে গিয়ে বলল, কারণ তুমি আমার সঙ্গে যাবে, আমার নির্দোষ হওয়ার প্রমাণ হয়ে। তোমাকে পুরো বিক্রমগড়ের সামনে মোহিনীর পর্দা ফাঁস করতে হবে। মোহিনী? মুখোশধারী বলে উঠল, তোমার কোথাও ভুল হচ্ছে। ওর কথা শেষ হওয়ার আগেই চন্দ্রাবতী আবার তলোয়ার উঠিয়ে বলল, আচ্ছা, নিজেকে খুব চালাক মনে করেছ না? আমি মোহিনীর সব চাল এত সময় ধরে সহ্য করছিলাম, কিন্তু এখন আর না। কারণ ওর আর আমার শত্রুতায় সুমন্ত প্রাণ হারালো। ও নির্দোষ ছিল। মোহিনীর অপরাধের শাস্তি দিয়েই ছাড়বো আমি। আর তুমি মহারাজ বীরেন্দ্র প্রতাপের কাছে সব সত্যি সত্যি স্বীকার করবে। এ কথা শুনে মুখোশধারী চমকে গিয়ে চন্দ্রাবতীকে দেখতে লাগলো। তারপর হেসে রহস্যজনকভাবে বলল, হা হা হা, তুমি কি আমাকে এতই বোকা ভাবো? বীরেন্দ্র প্রতাপের সামনে যদি আমি সব সত্যি স্বীকার করি, ও কি আমাকে জীবন্ত ছাড়বে? বরঞ্চ ও আমাকে দেখেই আমার শিরশ্ছেদ করে দেবে। তার চিন্তা তুমি করো না। চন্দ্রাবতী ওর সমস্ত কথাটা না শুনেই তাড়াতাড়ি বলল, আমি তোমাকে বাঁচাবো। বীরেন্দ্র প্রতাপ তোমাকে নয়, মোহিনীকে শাস্তি দেবে। চলো এখন তাড়াতাড়ি আমাকে রাস্তা দেখাও, আর আমাকে সেখানে নিয়ে চলো যেখানে তুমি সুমন্তকে মেরেছ। এ কথা বলে জ্বলন্ত মশাল মুখোশধারীর হাতে ধরিয়ে দিল চন্দ্রাবতী। ওই লোকটা
চুপচাপ উপরে উঠতে লাগলো। ওর পিছন পিছন হাঁটতে হাঁটতে চন্দ্রাবতী সম্পূর্ণ সাবধান ছিল। ও শক্ত করে তলোয়ার ধরেছিল, যাতে ওই লোকটা ওর উপর হামলা না করে। কিছুক্ষণের মধ্যে তারা সেই জায়গাটায় পৌঁছে গেল যেখানে নেকড়েরা আক্রমণ করেছিল। কিন্তু ওখানকার অবস্থা দেখে চন্দ্রাবতী চমকে উঠল। চারিদিকে নেকড়ের লাশ পড়েছিল, কিন্তু সুমন্তের দেহ কোথাও দেখতে পেল না। তুমি বলেছিলে তুমি সুমন্তকে মেরেছ? চন্দ্রাবতী শক্ত হয়ে বলল। তাহলে কোথায় ওর দেহ? ওই লোকটা একদম ঠান্ডা স্বরে বলল, আমার সঙ্গে মোকাবিলা করতে করতে ও খাদে গিয়ে পড়ে গেছে। এখনো হয়তো খাদেই পড়ে আছে ওর দেহ। যাও, খোঁজো গিয়ে। চন্দ্রাবতী দেখল কিছুটা দূরে একটা গভীর খাদ। ওই লোকটার উপর ওর সাংঘাতিক রাগ হলো। ওর মনে হচ্ছিল ও এক্ষুনি তলোয়ার দিয়ে ওকে টুকরো টুকরো করে কেটে খাদে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এই সময় ওকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। সুমন্তের মৃত্যু রক্তপুষ্প খোঁজার সময় হয়েছে, তাই চন্দ্রাবতীর প্রথম লক্ষ্য ছিল রক্তপুষ্প খোঁজা। মোহিনীর উপর প্রতিশোধ তো মহামারীর পরেও নিতে পারবে। ও নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ এনে বলল, মনে হয় তুমি এই পাহাড় খুব ভালো করে জানো। তাহলে এটাও নিশ্চয়ই জানো এখানে রক্তপুষ্প কোথায় পাওয়া যায়? ওই লোকটা প্রথমে চমকে উঠল, চন্দ্রাবতীকে গভীরভাবে দেখে বলল, নিশ্চয়ই জানি, কিন্তু তোমার রক্তপুষ্প কেন চাই? চন্দ্রাবতী জবাব দিল, বিক্রমগড়ের প্রজাদের প্রাণ বাঁচানোর জন্য। এখন বাজে প্রশ্ন করে আমার সময় নষ্ট করো না। তাড়াতাড়ি বলো, কোথায় পাওয়া যাবে রক্তপুষ্প? আর হ্যাঁ, চালাকি করার চেষ্টাও করবে না, তাহলে তোমায় টুকরো টুকরো করে এই খাদে ফেলে দেব আমি। চন্দ্রাবতীর প্রশ্ন শুনে ওই যোদ্ধা ধীরে ধীরে হাসতে হাসতে বলল, আমার পিছনে পিছনে এসো, কিন্তু চারিদিকে নজর রেখো, জন্তু জানোয়ার প্রচুর আছে এখানে। এ কথা বলে দ্রুত পাহাড়ের এক ঢাল থেকে অন্য ঢালে যেতে লাগলো। চন্দ্রাবতীও ওর পিছন পিছন যেতে লাগলো। কিন্তু ওর এই মুখোশধারী লোকটার উপর একেবারেই বিশ্বাস হচ্ছিল না। ও ভয় পাচ্ছিল ওই লোকটা ওকে কোনো ভুল জায়গায় না নিয়ে চলে যায়, যেখানে ওকে মেরে ফেলার সব রকম ব্যবস্থা আগে থেকে করে রেখেছে হয়তো। ওদিকে বিক্রমগড়ের দক্ষিণ সীমান্তে বীরেন্দ্র প্রতাপের শিবিরে গভীর বিষাদ ছেয়েছিল। বীরেন্দ্র প্রতাপের আশেপাশে মোহিনী আর ওর বাবা রাজা বজ্রকেতু, বৈদ্য অনুকূল শাস্ত্রী, কুমার সূর্যপ্রতাপ আর সকল বৈদ্য হাকিম উপস্থিত ছিল। বীরেন্দ্র প্রতাপের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল, কিন্তু বজ্রকেতু মনে মনে হাসছিল। ও এক দীর্ঘশ্বাস নিয়ে বলল, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু মহারানী মা এই মহামারীর সুযোগের সদ্ব্যবহার করেছেন। প্রথমেই শত শত মানুষের প্রাণ গেছে, তা সত্ত্বেও উনি চিকিৎসার নামে হাজারো রোগীর প্রাণ সংকটে ফেলে দিয়েছেন, যাদের হয়তো আমাদের যোগ্য বৈদ্য হাকিমরাই বাঁচাতে পারত। বীরেন্দ্র প্রতাপ নিজের বৈদ্য হাকিমের দিকে তাকিয়ে বলল, তোমাদের মধ্যে কি বিন্দুমাত্র বুদ্ধি নেই? তোমরা জড়িবুটি আর ঘাস পাতার তফাৎ জানো না? তোমরা আমাকে একথা কেন বলনি যে চন্দ্রাবতী ওষুধের নামে রোগীদের ঘাস পাতা দিচ্ছে? সৈনিকরা, এদের সবাইকে এক্ষুনি বন্দি করো, আর এদের কাল সকালে চৌমাথার মোড়ে শুলে চড়িয়ে দেবে। সব বৈদ্য হাকিম সঙ্গে সঙ্গে বীরেন্দ্র প্রতাপের পায়ে গড়াগড়ি খেতে লাগলো আর কাঁদতে লাগলো। দাদা, আপনি এ কি অনর্থ করছেন? সূর্যপ্রতাপ এগিয়ে এসে বলল, কোনো প্রমাণ ছাড়াই আপনি মহারানীমাকে দোষী মানছেন? আরে একবার মহারানীমাকে তো ফিরে আসতে দিন। কিন্তু বীরেন্দ্র প্রতাপ ওর কোনো কথাই শুনল না।
ওর সৈনিক স্ফূর্তির সঙ্গে এগিয়ে এসে সকল বৈদ্য হাকিমদের গ্রেপ্তার করতে লাগলো। হঠাৎ একজন বৈদ্য সৈনিককে ধাক্কা মেরে ওখান থেকে দৌড়ে পালাতে লাগলো। এটা দেখে বীরেন্দ্র প্রতাপ এক ঝটকায় ওকে ধরে ফেলল। এত বড় স্পর্ধা দেখালে কি করে? নিজের তলোয়ার বার করতে করতে চেঁচালো, দাঁড়া, আমি এক্ষুনি তোর মাথার দেহ থেকে আলাদা করে দিচ্ছি। বীরেন্দ্র প্রতাপ ওর তলোয়ার ওর গলায় চালাতে গিয়ে ঝট করে থেমে গেল। ওই বৈদ্যকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে জিজ্ঞাসা করলো, কে তুই? তোকে তো আমার রাজ্যের বৈদ্য বলে মনে হচ্ছে না। ওই লোকটা সঙ্গে সঙ্গে পায়ে ধরে বলতে লাগলো, আমি কোনো বৈদ্য নই মহারাজ, আমি কনকনগরের গুপ্তচর। আর চন্দ্রাবতীর কথায় আমি বৈদ্য হাকিমদের দলে ঢুকে পড়েছিলাম, যাতে ওদের ওপর নজর রাখতে পারি। এই সব চাল সবই চন্দ্রাবতীরই। আর ও মহামারীর চিকিৎসাও খুব ভালো করে জানে, কিন্তু ও আপনার নজরে উপরে উঠতে চায়, বিক্রমগড়ের প্রজাদের নিজের পক্ষে করতে চায়, আর এই জন্যে আমাকে দিয়ে এই পাপ করিয়েছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল, শুধু বজ্রকেতু ছাড়া। সূর্যপ্রতাপও চিন্তায় পড়ে গেল। তখন বীরেন্দ্র প্রতাপ সৈনিক দলের এক সেনাপতিকে বলল, এই গুপ্তচরকে বন্দি করে কালকুঠুরিতে রেখে দাও। চন্দ্রাবতীর বিরুদ্ধে ও অনেক বড় প্রমাণ। আর এক্ষুনি একদল সৈনিক নিয়ে উত্তর দিকে যাও, চন্দ্রাবতী বেশি দূর যেতে পারেনি। আর আমাদের জন্য রাজমহলে ফিরে যাওয়ার ব্যবস্থা করো। খুশিতে মোহিনীর চোখ লাফাতে লাগলো। ও নিজেকে বলল, ব্যাস, চন্দ্রাবতী, দুবার মুখোশধারী হত্যাকারীদের থেকে তুমি বেঁচে গেছো, কিন্তু এবার এই ইঁদুর বিড়ালের খেলা এখানেই শেষ হয়ে যাচ্ছে। যে বীরেন্দ্র প্রতাপকে আমার কাছ থেকে তুমি কেড়ে নিতে চাইছিলে, এখন এখন ওই নিজের হাতে তোমাকে এমন শাস্তি দেবে যে তোমার পুরো জীবন কালকুঠুরির অন্ধকারে গোড়ালি ঘষতে ঘষতে কেটে যাবে। কিছুক্ষণ পরে বীরেন্দ্র প্রতাপ রাজমহলে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। এদিকে সূর্যপ্রতাপ মনে মনে খুব অস্থির হয়ে পড়ল। চন্দ্রাবতী খুব বড় বিপদে পড়তে চলেছে, আমাকে খুব শীঘ্রই কিছু করতে হবে। এদিকে কালীঘাটির পাহাড়ে রাতের শেষ প্রহর কাটছিল, কিন্তু ওই মুখোশধারীর থামার নামই নেই। চন্দ্রাবতী ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তাও ওই মুখোশধারীর পিছন পিছন হাঁটছিল। ওর মনে গভীর সন্দেহ হচ্ছিল, এই লোকটা ওকে ধোঁকা দিচ্ছে না তো। চিন্তায় মগ্ন চন্দ্রাবতী হঠাৎ একটা পাথরে ধাক্কা খেয়ে টলমল করে পড়ে যাচ্ছিল, কিন্তু ও পড়ে যাবার আগেই ওই মুখোশধারী ওকে নিজের মজবুত হাতে ধরে ফেলল। সাবধানে চলো, সে বলল, না হলে কোনো খাদে পড়ে যাবে। চন্দ্রাবতীর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, নিজের সীমার মধ্যে থাকো, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। মুখোশধারী চুপ করে এগিয়ে গেল। চন্দ্রাবতী আবার ওর পিছন পিছন হাঁটতে লাগলো। নাম কি তোমার? হঠাৎই চন্দ্রাবতী ওকে জিজ্ঞাসা করলো। নাম যাই হোক, তাতে কে এসে যায়? ওই লোকটা গম্ভীর স্বরে বলল, তুমি আমাকে যেমন করতে বলছো আমি তো তেমনটাই করছি। ব্যাস, তুমি শুধু এইটুকুতেই খুশি থাকো। চন্দ্রাবতীর সন্দেহ আরো গভীর হয়ে গেল। ও ভাবতে লাগলো, এই লোকটা কোনো ভাড়া করা গুন্ডা হতেই পারে না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হাঁটতে হাঁটতে দুজনে একটা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছলো।
আকাশে সূর্যের কিরণ দেখা গেল। প্রভাতী সূর্যের আলো দেখে চন্দ্রাবতী ক্লান্তিতে ধূপ করে বসে পড়ল। তখনই মুখোশধারীর গলার স্বর শোনা গেল, ওই যে তোমার রক্ত পুষ্প। চন্দ্রাবতী চমকে গিয়ে দেখল ঠিক সামনে একটা মস্ত ফুলের বাগান দেখা যাচ্ছে। সেখানে অনেক ফুল ফুটে আছে। ওর রং একেবারে আকাশে বিছানো লাল রঙের ছটার মতো। চন্দ্রাবতীর এই দৃশ্য এত অদ্ভুত লাগলো যে ও অবাক হয়ে এক দৃষ্টিতে দেখতেই থাকলো। ও এতদিন রক্তপুষ্প সম্পর্কে শুধু শুনেই ছিল, আজ প্রথমবার দেখল। এই ফুল শুধুমাত্র সকালের আলোয় ফোটে। মুখোশধারী চন্দ্রাবতীর কাছে আস্তে আস্তে বলল, যত সূর্য মাথার উপর ওঠে ততই এগুলো শুকিয়ে যেতে থাকে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এগুলো তুলে নিয়ে নাও। চন্দ্রাবতীর মনে একটা ঝটকা লাগলো। ও মনে মনে ওই সাধু বাবাকে প্রণাম জানালো, যিনি ওকে এই ফুলের সম্পর্কে বলেছিলেন। তারপর ও দ্রুত রক্তপুষ্প ছিঁড়ে নিজের থলিতে ভরতে লাগলো। কিছুক্ষণ পরে সব রক্তপুষ্প নিয়ে চন্দ্রাবতী আর ওই মুখোশধারী নিচে নেমে এলো, আর সেখানে এসে পৌঁছলো যেখানে সুমন্ত ও চন্দ্রাবতী নিজের নিজের ঘোড়া গাছের গায়ে বেঁধে রেখে গিয়েছিল। তুমি রক্তপুষ্প খুঁজতে অনেক বড় সাহায্য করেছ, চন্দ্রাবতী নিজের ঘোড়ায় চড়তে চড়তে বলল। এই জন্য মহারাজ বীরেন্দ্র প্রতাপ এমনিতেই তোমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু মোহিনীর বিরুদ্ধে তোমাকে সাক্ষী দিতেই হবে, তবেই আমি তোমাকে বিষের ওষুধ দেব। মুখোশধারী কিছু না বলে চুপচাপ ঘোড়ায় চড়ে চন্দ্রাবতীর সঙ্গে যেতে লাগলো। অনেকক্ষণ চলার পর যখন ও বিক্রমগড়ের সীমানায় পৌঁছল, তখন চন্দ্রাবতী একেবারে নিজের ঘোড়া দাঁড় করিয়ে দিল, কারণ সামনে থেকে একদল সৈনিক এই দিকেই আসছিল। আরে, এরা তো বিক্রমগড়ের সৈনিক। চন্দ্রাবতী গভীরভাবে দেখে মনে মনে বলল, হয়তো বীরেন্দ্র প্রতাপের আমার জন্য চিন্তা হচ্ছিল, তাই ও আমাকে খুঁজতে ওদের এখানে পাঠিয়েছে। চন্দ্রাবতী ভেবে খুশি হচ্ছিল যে বীরেন্দ্র প্রতাপ ওর জন্য এত চিন্তা করছে। তখনই সব সৈনিক ওর কাছে এসে ওকে চারদিক থেকে ঘিরে দাঁড়ালো। চন্দ্রাবতী একেবারে চমকে উঠল। মহারানী মা, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। সৈনিক দলের সেনাপতি নিজের ঘোড়া চন্দ্রাবতীর ঘোড়ার সামনে এনে বলল, মহারাজের হুকুম, আপনাকে গ্রেপ্তার করে রাজমহলে আনতে হবে। একথা শুনে চন্দ্রাবতীর মাথায় যেন বাজ পড়ল। ও অবাক হয়ে সেনাপতিকে দেখতে থাকলো। তখনই সেনাপতির চোখ পড়ল চন্দ্রাবতীর সঙ্গে আসা যোদ্ধার দিকে। ও বিশ্রীভাবে চমকে উঠল। একে অগ্নি সিং, তুমি? আর আর এখানে? সেনাপতি হয়রান হয়ে বলল, তাও বিক্রমগড়ের মহারানীমার সঙ্গে? রাজ্যের সব থেকে বড় হত্যাকারী, মহারাজ বীরেন্দ্র প্রতাপের সব থেকে বড় শত্রু, না জানি কবে থেকে যাকে আমরা খুঁজছিলাম, এ তো পুরোপুরি চমৎকার হয়ে গেল। বলার সঙ্গে সঙ্গে সেনাপতি হা হা করে হাসতে লাগল। একথা শুনে চন্দ্রাবতী স্তম্ভিত হয়ে গেল। ও নিজেকে বলল, তার মানে আমার সন্দেহ ঠিক ছিল, এই লোকটা ভাড়া করা গুন্ডা নয়। কিন্তু এ যদি বীরেন্দ্র প্রতাপের সিংহাসনকে টলানোর ক্ষমতা রাখে, তার এত বড় শত্রু হয়ে থাকে, তাহলে এ আমার জন্য অনেক সাহায্যকারী হবে। আমাকে একে বাঁচাতেই হবে, কিন্তু কিভাবে? আমাকেই তো বীরেন্দ্র প্রতাপ গ্রেপ্তার করার হুকুম দিয়েছে, কিন্তু কেন? রক্তপুষ্প আনার বদলে তো আমাকে পুরস্কার দেওয়ার কথা, তাহলে কেন
এই ষড়যন্ত্রের উপহার কেন? চন্দ্রবতীর মাথায় অনেক প্রশ্ন চলছিল, যার উত্তর ও নিজেও জানত না। কি হতে চলেছে চন্দ্রবতীর সঙ্গে? চন্দ্রবতী কি অগ্নিসিংহকে নিয়ে পালিয়ে যাবে? আর অগ্নিসিংহের সত্যিটাই বা কে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।